তেয়ং চুক্তিপত্র সাইন করার পর বলে, আমি এখন থেকে এই রুমে ঘুমাবো। হিয়নজিন বলে, থাকতে পারো, কিন্তু কোনো জিনিস তুমি ছুতে পারবে না। তেয়ং বলে, আমার কোনো ইচ্ছে নেই। আর একটা কথা, আমার ঘরে আসতে হলে নক করে আসবে, বুঝতে পেরেছ? এরপর সে নিজের রুমে চলে যায়। দুজনেই দুজনের ফোন নাম্বার সেভ করে। হিয়নজিন সেভ করে হেল্পার লিখে, আর তেয়ং সেভ করে টেম্পোরারি হাউস দিয়ে। এরপর হিয়নজিন দরজায় এসে নক করে। তেয়ং দরজা খুলে বলে, কি হয়েছে? হিয়নজিন বলে, তুমি এখানে 1 মাস থাকবে, তাই তো? আর আমি তো চাকরিতে চলে যাব। তুমি কি কোনো কাজকর্ম করো না? তুমিও যদি চাকরিতে চলে যাও তাহলে উজুর দেখাশোনা কি করবে? তেয়ং বলে, সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর এর পরের দৃশ্যে দেখানো হয় তেয়ং তার বসের সাথে কথা বলছিল যে আমি এই কোম্পানিতে 3 বছর কাজ করেছি, আর আমি আমাদের কোম্পানির জন্য কি না করেছি। আমাকে 1 মাসের জন্য ছুটি নিতেই হবে। আমাকে একটা বাচ্চার দেখাশোনা করতে হবে, যদিও বাচ্চাটা আমার নয়, তবে আমাকে ছুটি নিতেই হবে। তার বস তাকে বলে, আমি তোমাকে ছুটি দিতে পারি, কিন্তু শেষবারের মতো তোমাকে একটা কাজ করতে হবে। আমি জানি তুমি ক্যামেরা ঘৃণা করো, কিন্তু এবার যে তোমাকে কিছু ছবি তুলতেই হবে। তেয়ংকে তখন অগত্যা রাজি হতে হয়। আর পরের সিনেই তেয়ং ক্যামেরা নিয়ে আসে আর একটি রুমে ঢুকে কিছু অ্যাস্থেটিক ছবি তোলে। আর এই একই হোটেলে চু নামের একটি মহিলাও ছিল, যিনি ছিলেন ফিল্ম প্লুটোর সিইও। সেই সাথে তিনি একজন ফটোগ্রাফারও ছিলেন। এমন সময় তার ম্যানেজার আসে এবং তাকে একটা আর্টিকেল দেখায়, যেটা ছিল চুয়ের সম্পর্কেই। কিন্তু চু বলে, ছবিগুলো ভালো হয়নি, আমি থাকলে এটা আরো ভালো হতো, আমাদের জায়গা বদলাতে হবে। কিন্তু তার ম্যানেজার তাকে বলে, কিন্তু আমি একা কি করে করব? জিনিসপত্র আমাকে এখান থেকে সেখানে নিয়ে যেতে হয়, আমার একটা অ্যাসিস্ট্যান্ট দরকার। কিন্তু চু বলে, তোমার যা দরকার তুমি নিজে দেখে নিতে পারো। এরপর চুয়ের ম্যানেজার মুজিন কারোর সাথে কথা বলছিল, তখন সে পাশের রুমে তেয়ংকে দেখতে পায়। তার উঠানো ছবিগুলোর প্রশংসাও শুনতে পায়। আর মুজিনকে দেখে তেয়ং ভয় পেয়ে যায়। সে বলে, তুমি কে? মুজিন তখন নিজের কার্ড বের করে ওকে দেয় এবং বলে, তুমি কি আমাদের সাথে কাজ করতে পারো? আর আমি তোমার এই ছবিগুলো কিনতে চাই। অন্যদিকে হিয়নজিন উজুর সাথে কথা বলছিল যে কাল আমি কাজের জন্য যাব, তুমি কিন্তু চাচাকে একদমই বিরক্ত করবে না। উজু ওর কথা শুনে শুধু হাসে। এমন সময় তেয়ং চলে আসে। হিয়নজিন ওকে একটা বই দেখিয়ে বলে, তোমাকে এখন থেকে উজুকে পড়াতেও হবে। তেয়ং বলে, চুক্তিতে এমন কিছুই ছিল না, কিন্তু হিয়নজিন ওকে জোর করে। আর পরের দিন সকালে সে উজুকে খাওয়াচ্ছিল। আর এরপর সে তেয়ং এর দরজায় নক করে। তেয়ং দরজা খুলতেই সে তাকে বলে, আমি এখন আমার কাজের জন্য যাচ্ছি, তুমি কিন্তু উজুকে ঠিক মতো খাওয়াবে। আর এরপর সে চলে যায় বিএস ফুড কোম্পানিতে। আর প্রথম দিন তাদের সবাইকে ট্রেনিং দেওয়া হয়। আর এদিকে তেয়ং উজুকে খাওয়াচ্ছিল আর প্রতিনিয়ত উজুর আপডেট দিচ্ছিল হিয়নজিনকে, যেসব দেখে হিয়নজিন খুবই খুশি হয়। সন্ধ্যায় তেয়ং গোসল করতে যায় আর উজুকে বলে, তুমি এখানে খেলতে থাকো, কিছুক্ষণের মধ্যে তোমার আন্টি চলে আসবে। কিন্তু গোসল করতে করতে হঠাৎ করে গরম পানি আসা বন্ধ হয়ে যায় আর ঠান্ডা পানি দিয়ে সে গোসল করতে চায় না, তাই সে কাপড় জড়িয়ে বাইরে আসে। ঠিক এমন সময় হিয়নজিনও চলে আসে। ওরা দুজনে দুজনকে দেখে চিৎকার করে ওঠে। হিয়নজিন বলে, তুমি করছোটা কি? তেয়ং তখন ওকে সবটা খুলে বলে যে হঠাৎ করেই গরম পানি আসা বন্ধ হয়ে গেছে। এরপর তারা দুজনেই বয়লারের দিকে তাকিয়ে থাকে। ওরা দুজনেই বয়লার ঠিক করার চেষ্টা করে, কিন্তু না পেরে তারা মেরামত করার লোককে ফোন করে, কিন্তু তারা অনেক টাকা চায়। কিন্তু হিয়নজিন তা অস্বীকার করে। আর এরপর সে তেয়ংকে বলে, তোমার আগে থেকেই উজুকে গোসল করানো উচিত ছিল। তেয়ং বলে, তখন যদি ঠান্ডা পানি আসতো তাহলে উজু অসুস্থ হয়ে পড়তো। হিয়নজিন বলে, এখন আমাদের কি করা উচিত? তেয়ং জানি না বলেই নিজের রুমে চলে যায়। কিন্তু খানিকক্ষণের মধ্যেই হিয়নজিন ওর দরজায় নক করে এবং বলে, আমি পানি গরম করছি, ততক্ষণ উজুর যত্ন নিও। হিয়নজিন কোনোভাবে পানি গরম করে এবং বাথটাবে ঢেলে দেয় আর তেয়ংকে সাথে নিয়েই বাথরুমে ঢোকে। আর অনেক কষ্ট করে তারা উজুকে গোসল করায়। এরপর দুজনেই সোফে আরাম করে বসেছিল। তেয়ং বলছিল, তুমি আজ অনেক কষ্ট করেছো, অনেক ভালো কাজ করেছো। হিয়নজিন বলছিল এসব সে তাকে বলছে, কিন্তু পরে দেখতে পাই তেয়ং আসলে নিজেরই প্রশংসা করছিল। হিয়নজিন ওকে বলে, তুমি যদি উজুকে ঠিক মতো ধরতে তাহলে আমাদের আধা ঘন্টা বেঁচে যেত। কিন্তু তেয়ং বলে, আমি আমার বেস্টটা দিয়েছি। এমন সময় ওরা দেখতে পাই উজু আবারও পানির মধ্যে বসে আছে, যেটা দেখে ওরা দুজনে চিৎকার করে ওয়াশরুমে চলে যায়। পরের দিন হিয়নজিন কোম্পানির ওয়াশরুমে ছিল, নিজের চুল ঠিকঠাক করে বলছিল কেউ যেন বুঝতে না পারে যে আমি আজকে শাওয়ার নেইনি। আর এরপর সে নিজের ডেস্কে বসেছিল। এমন সময় জং সেখানে চলে আসে, যে ছিল ইউসং এর অ্যাসিস্ট্যান্ট। সে হিয়নজিনকে কিছু ডকুমেন্টস দিয়ে বলে আজ তাকে কি কি করতে হবে। আরো বলে, তুমি খুব ভালো এমপ্লয়ি। আর যখন সে হিয়নজিনকে ভালো মতো দেখে
তখন সে বলে, তুমি তো সেই যাকে একজন বেবি বলে চিৎকার করেছিল। হিয়নজিন তখন কিছু বলতেই পারে না। পরের দৃশ্যে হিয়নজিন সেওনের সাথে কথা বলে। সেওনও বিএস ফুড কোম্পানিতেই কাজ করে। সেওনকে বলে, তুমি বেশি চিন্তা করো না, এখানে তেমন বোঝা যাচ্ছে না যেটা তুমি। হিয়নজিন তখন ভিডিওটা দেখে এবং বলে, ওর ডিম্পলের ওপর পাঞ্চ করতে পারলে আমার রাগ কমে যেত। অন্যদিকে তেয়ং বয়লার ঠিক করার চেষ্টা করছিল আর ফোনে কাউকে জিজ্ঞাসা করছিল এটা আমি কিভাবে ঠিক করব। অপর পাশ থেকে বলা হচ্ছিল, তোমার কাছে কিছু টুলস দরকার, যেগুলো আসলে তেয়ং এর কাছে ছিল না। তাই সে তার প্রতিবেশীর কাছে যায়, যার নাম দোশিক। দোশিক প্রথমে উজুকে দেখে হাই করে দেয়। তেয়ং তখন বয়লার ঠিক করার কথা বলে। দোশিক তাকে বলে, আমি আগে একজন মিস্ত্রি ছিলাম, এরকম বয়লার ঠিক করা আমার বা হাতের খেল। তেয়ং তখন তাকে বয়লারের কাছে নিয়ে যায়। দোশিক ঠিক করতে করতে বলে, কিন্তু তুমি কে? হিয়নজিনের সাথে তোমার কি সম্পর্ক? এর আগে তো আমি কখনো তোমাকে দেখিনি। তেয়ং বলে, আমরা দুজনে মিলে উজুর দেখাশোনা করি। অন্যদিকে হিয়নজিন তখন এলিভেটরে ছিল। বাকি এমপ্লয়িরা সে ভিডিওই দেখছিল এবং বলছিল মেয়েটা কে। হিয়নজিন তখন নিজেকে লুকানোর চেষ্টা করছিল। এমন সময় এলিভেটরে ইয়নসং আসে, কিন্তু হিয়নজিন ওর ফেস দেখতে পায় না, কিন্তু ওর দিকেই তাকিয়ে থাকে। আর নামার পর বুঝতে পারে এই লোকটা ওর অফিসেই যাচ্ছে। আর অফিসে ঢুকতেই গজং তাকে বলে, তুমি কোথায় চলে গিয়েছিলে? টিম লিডার চলে এসেছে। তখন ইয়নসং ওর দিকে আসে আর ওকে দেখে হিয়নজিন প্রচন্ড অবাক হয়। মনে পড়ে যায় অতীতের দৃশ্যগুলো, যেখানে ওরা দুজনে একসাথে ছিল। ইয়নসং ওকে বলে, আমি বিএস ফুড কোম্পানির টিম লিডার। আর এর পরের দৃশ্যে হিয়নজিন বসে বসে ইয়নসংকে দেখছিল। ইয়নসং ওর দিকে তাকাতেই হিয়নজিন নিজেকে লুকিয়ে ফেলে। অন্যদিকে বয়লার ঠিক করতে দোশিক একটা তার কাটতে চাই, কিন্তু তেয়ং দেখে বলে, এমনটা করো না, আমার মনে হয় না এটা করা ঠিক হবে। কিন্তু দোশিক বলে, আমাকে শেখাতে এসো না, আমি সবই জানি। আর তার কাটতেই সেখান থেকে শর্ট সার্কিট হয়, সেখান থেকে আগুনই লাগতো, কিন্তু তেয়ং সেটা সঠিক সময় বন্ধ করে দেয়। এদিকে দোশিকও ভয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তেয়ং তখন চিৎকার করে ওঠে এবং নিজের সাথে বলছিল, যদি এটা হিয়নজিন জানতে পারে তাহলে সে আমাকে কাঁচা খেয়ে ফেলবে। পরের দৃশ্যে হিয়নজিন বাড়িতে এসে বয়লারটা আবারও দেখে, কিন্তু আজকে আর সেখানে আলো জ্বলছিল না। হিয়নজিন তেয়ংকে বলে, তুমি কি কিছু করেছো? তেয়ং সরাসরি অস্বীকার করে। হিয়নজিন তখন বলে, এখানে ভাড়াটিয়ার কোনো দোষ নেই, আমাদের এখন ল্যান্ডলর্ডকে কল করতে হবে। তেয়ং অ্যাপ্রিসিয়েট করে বলে, তুমি ঠিকই বলেছ, কিন্তু কল করার পরেও অপর পাশ থেকে তা রিসিভ হয় না। তেয়ং বলে, তুমি এসএমএস করতে পারো। হিয়নজিন এসএমএস লিখছিল। তেয়ং ওর ফোন কেড়ে নিয়ে লেখে, আমার স্ত্রী অনেকদিন ধরে গোসল করতে পারছে না, তোমাকে এখন কিছু করতেই হবে। হিয়নজিন ফোনটা নিয়ে বলে, তুমি এসব কি করছো? তেয়ং আবারও ফোন নিয়ে বলে, আমাদের এভাবে লেখা উচিত, এতে সে আমাদের কথায় সিরিয়াস হবে। কিন্তু হিয়নজিন এমনটা চায় না। তখন তারা দুজনেই ফোন নিয়ে কাড়াকাড়ি শুরু করে। তখন ভুলবশত একটা স্টিকার চলে যায়। হিয়নজিন চিৎকার করে বলে, তুমি কোনো কাজের নও। এর পরের দৃশ্যে ওরা দুজনে লন্ড্রিতে ছিল। তখন হিয়নজিনের ফোনে তারা অফিস গ্রুপ থেকে এসএমএস আসে, যেখানে তারা বলছিল, সেই মেয়েটি আমাদের গ্রুপেই আছে যার স্বামী সেদিন তার বাচ্চাকে নিয়ে এসেছিল। এসব দেখে হিয়নজিন প্রচন্ড রেগে গিয়ে তেয়ংকে সেই ভিডিও দেখায় এবং বলে, দেখো তুমি কি করেছো। বাকি এমপ্লয়িরা আমাকে নিয়ে কথা বলছে, তুমি সবার মধ্যে আমার ইমেজ নষ্ট করে ফেলেছো। আর আজ আমার ইয়নসং এর সাথে দেখা হয়েছে। তেয়ং বলে, এই ইয়নসংটা আবার কে? হিয়নজিন বলে, সে আমার প্রথম ভালোবাসা, আমি ওর সামনে বেসুজি হতে চাই। তেয়ং ওর কথা শুনে বলে, কোন সুজি? তুমি কোন সুজির কথা বলছো? তুমি কি সুজির সাথে নিজের তুলনা করছো? হিয়নজিন চিৎকার করে বলে, আমাকে সুজি হতেই হবে। আর এরপর দেখা যায় 3 দিন হয়ে গেছে, ওদের বয়লার এখনো নষ্ট। হিয়নজিন ঠান্ডা পানিতে গোসল করে উজুকে খাওয়াচ্ছিল। আর তেয়ং আসতেই হিয়নজিন বলে, আমি অফিসে যাচ্ছি, তুমি উজুর খেয়াল রেখো। তেয়ং ওকে দেখে বলে, তুমি আজও ঠান্ডা পানিতে গোসল করেছো? তোমার এমন করা উচিত নয়, অসুস্থ হয়ে পড়বে। কিন্তু হিয়নজিন বলে, আমি ঠিক আছি, যদিও সে কাজ ছিল যেটা তেয়ং লক্ষ্য করে। আর রাতের বেলা হিয়নজিন একটা পুরনো বাক্স বের করে, যেখানে ইয়নসং আর ওর ছবি ছিল। আর পরের দিন বয়লার নষ্ট হওয়ার 4 নম্বর দিন ছিল, কিন্তু আজ আর হিয়নজিন গোসল করে না, কারণ সে জানে ইয়নসং এখন বিজনেস ট্রিপে গেছে। আর অফিসে এসে দেখে ইয়নসং অফিসে আছে। এটা দেখে সে নিজেকে লুকিয়ে রাখে। অন্যদিকে তেয়ং তখন নিজের কাপড়গুলো ধুচ্ছিল, আর তার কাপড়ের মধ্যে সে সেই কার্ডটা দেখতে পায় যেটা তাকে মুজিং দিয়েছিল। আর পরের দৃশ্যেই উজুকে নিয়ে সে তার 2 বন্ধুর বাড়িতে চলে আসে, যেন তারা উজুর খেয়াল রাখতে পারে।
আর এরপর সে মুজিংয়ের কাছে গিয়ে বলে, আমি একদিনের জন্য কাজ করতে চাই, আর টাকাটা তুমি আমার কাছে ট্রান্সফার করে দিও। মুজিং বলে, আমি সব করে দেব, কিন্তু কোনোভাবেই মিস জুয়ের সাথে লাগতে যেও না, সে যা বলবে তাই করবে। তেয়ং ভেতরে এসে দেখে পরিবেশ, ক্যামেরা সেট সবই ঠিকঠাক ছিল। সে এসে লাইটটাও লাগিয়ে দেয়। এমন সময় জু এসে ছবি তুলতে শুরু করে। তেয়ং ওর সাথে থেকে কিছু চেঞ্জিং করে দেয়। জুকে বলে, তুমি কে, আর এটা কেন করছো? তেয়ং বলে, আমি এখানে পার্ট টাইমের জন্য এসেছি, আমাকে এখানে মুজিং আসতে বলেছে। কিন্তু জু বলে, আমার দরকার নেই, তুমি এখান থেকে যেতে পারো। তখন এক সেলিব্রিটির ফ্যান নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে, আমি কখনোই এমন করব না। যেটা শুনে জু বলে, আমার এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই যে তোমার ফেয়ার চলছে কিনা। আমি জানি তুমি আমার কথায় বিশ্বাস করবে না, কিন্তু আমার ক্যামেরাকে তুমি অবিশ্বাস করতে পারো না। আর পরের সিনে সে মেয়েটির বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে শুরু করে। তেয়ং সবটাই দেখছিল। তখন সে পাশে একটি লাইট বসিয়ে দেয়, যেটা দেখে জু বলে, তুমি এটা কি করছো? তেয়ং বলে, এভাবে ছবি তুললে অ্যাস্থেটিক আসবে। এরপর সে একটি উদাহরণও দেয়। সন্ধ্যাবেলায় বাড়ি ফেরার সময় হিয়নজিন আর ইয়নসাং একসাথে এলিভেটরে ছিল। হিয়নজিন বারবার কাশছিল, যা দেখে ইয়নসাং ওকে বলে, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। ওদিকে তেয়ং ওর বন্ধুর বাড়ি থেকে উজুকে বাড়ি নিয়ে আসে। উজু আগে থেকেই সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। এদিকে উজু তেয়ং এর রুমে চলে গিয়েছিল, আর ওর জিনিসগুলোও এলোমেলো করে ওর ক্যামেরাটা বের করেছিল। তেয়ং তখন সে ক্যামেরাটা দেখতে থাকে। অন্যদিকে ইয়নসং হিয়নজিনকে ওর বাড়ির সামনে নামিয়ে দেয়। ইয়নসং এর ওকে দেখে মনে পড়ে যায় সে আগের দিনের কথাগুলো। যখন ইয়নসাং ওকে কনফেস করতেই যাচ্ছিল, তখন হিয়নজিনের একটি কল আসে। আর কথা বলার পরই সে ইয়নসাংকে বলেছিল, আমি পড়াশোনার জন্য বিদেশে যাচ্ছি, এখন থেকে আমাদের আর কখনোই দেখা হবে না। বর্তমানে হিয়নজিন ওকে বলে, আমি একদম আশা করিনি যে আমাদের এভাবে দেখা হবে। আমি ভেবেছিলাম তুমি আমাকে পুরোপুরি ভুলে গেছো, কারণ অফিসেও তুমি আমার সাথে কোনো কথা বলনি। ইয়নসং বলে, এমন কিছু নয়, কিন্তু তুমি কি কিছু চিন্তা করছিলে? হিয়নজিন বলে, তেমন কিছু নয়। আর বাড়ি ফিরে সে দেখতে পাই আশেপাশে সব খেলনা পড়ে আছে। সে তখন সেসব পরিষ্কার করতে নেয়। তেয়ং তখন পাশে থেকে বলে, এসব তোমাকে করতে হবে না। কিন্তু হিয়নজিন ওকে বলে, এসব কিভাবে হলো? সে বলে, আমার কিছু কাজের জন্য বাইরে যেতে হয়েছিল। হিয়নজিন রেগে বলে, তুমি কিভাবে বাইরে গিয়েছিলে? আর উজু, ওর দেখাশোনা বা কে করেছে? তেয়ং বলে, চিন্তা করো না, আমার বন্ধুরা ছিল। হিয়নজিন আবারও বলে, এগ্রিমেন্টে এমন কিছুই ছিল না। তেয়ং বলে, তুমি জানতে চাও না আমি বাইরে কেন গিয়েছিলাম? আজ অনেক বছর পর আমি ক্যামেরা হাতে নিয়েছিলাম। বাদ দাও, তোমাকে বলে কোনো লাভ নেই। হিয়নজিন বলে, তুমি সত্যিই বলেছ, আমি হেরে গেছি। তেয়ং বলে, আমি এইভাবে বলতে চাইনি, তুমি গিয়ে শাওয়ার নাও, আমি বয়লার ঠিক করেছি। যেটা শুনে হিয়নজিন খুশি খুশি শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। এদিকে উজুও ঘুমিয়ে পড়েছিল। তেয়ং টেবিলে বসে ড্রিঙ্ক করছিল, আরো বলছিল, আমার আসলে অ্যালকোহল দরকার ছিল। হিয়নজিন তখন একটি বোতল বের করে, আর এরপর দুজনে মিলে একসাথে ড্রিঙ্ক করতে থাকে। আর পরের দিন সকালবেলা তেয়ং ঘুমিয়েছিল। ওর ফোন বাজলে সে জেগে ওঠে। ওর গায়ে তখন টি শার্টও ছিল না। পাশে ফিরতে দেখে হিয়নজিনও ওর পাশেই ঘুমোচ্ছে। প্রথমে সে ভাবে এটা কোনো স্বপ্ন, কিন্তু পরক্ষণেই ওরা দুজনেই জেগে ওঠে, আর দুজন একে অপরকে দেখে চিৎকার করে ওঠে। হিয়নজিন তেয়ংকে বলে, তুমি আমার সাথে কি করেছো? তেয়ং বলে, এসব কি বলছো? এটা আমার রুম, আমার বিছানা, আর এখানে তুমি কি করতে এসেছো? আর এরপর ওরা বাইরে এসে টেবিলে অনেকগুলো বোতল দেখে বলে, আমরা তো শুধু একটা বোতল নিয়েছিলাম, তাহলে এতগুলো বোতল কোথা থেকে আসলো? তখনই ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ওরা আসলে একটা বোতল শেষ করার পর ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, আর ড্রাঙ্ক অবস্থায় ওরা বাকি বোতলগুলোও বের করে ফেলেছিল। আর এরপর দুজনেই তেয়ং এর রুমে চলে আসে। হিয়নজিন ড্রাঙ্ক অবস্থায় ওর ক্যামেরা দেখছিল। তখন তেয়ং ওকে শেখায় যে কিভাবে ছবি তুলতে হয়, আর ম্যাগাজিনে ওর তোলা ছবিগুলোও দেখায় এবং বলতে থাকে সে কত ভালো ফটোগ্রাফার, আর এর জন্য সে পুরস্কারও পেয়েছে। আর বর্তমানে এসব কথা মনে পড়তে সে নিজের সাথেই বলে, আমি এসব কথা তোমাকে কেন বলেছি? তখন আবার ফ্ল্যাশব্যাক দেখানো হয়। হিয়নজিন ওর বোনের কথা মনে করে কান্না করছিল, আর তেয়ংও ওকে সান্ত্বনা দিচ্ছিল। আর এরপর ওদের আরো মনে পড়ে যখন ওরা দুজনেই বেডে গিয়েছিল। দুজনে ঘুমানোর জন্য শুয়েও পড়েছিল, কিন্তু গরম লাগার কারণে তেয়ং ওর টি শার্ট খুলে ফেলেছিল। আর এসব কথা মনে পড়তেই ওরা দুজনে আবারও চিৎকার করে। আর এর পরের দৃশ্যেই ওরা দুজনেই পরিষ্কার করছিল টেবিল। তেয়ং বলে, আমরা কিছুদিনের জন্য আর ড্রিঙ্ক করব না, কিন্তু হিয়নজিন বলে,
এই বাড়িতে এখন থেকে ড্রিঙ্ক করা নিষিদ্ধ, কারণ দুজনে ড্রাঙ্ক থাকলে এসব উজুর উপর খারাপ প্রভাব পড়বে। তেয়ং তখন বলে, আমি তো কিছু করিনি, তুমি নিজে আমার রুমে এসে পড়েছিলে। হিয়নজিন তখন চুপ হয়ে যায়। তেয়ংও ওর রুমে চলে যায়। আর সারাদিনে ওরা কেউই কারোর সাথে কথা বলে না। আর বিকেলবেলা হিয়নজিন উজুকে নিয়ে পার্কে চলে আসে। সে সেউনকে সব কথাই খুলে বলে। সেউন তখন অবাক হয়ে চিৎকার করে বলে, তুমি তেয়ং এর সাথে রাত কাটিয়েছ? হিয়নজিন ওকে চুপ করতে বলে, কারণ আশেপাশে অনেক মানুষই ছিল। সে বলে, তুমি কি আস্তে কথা বলতে পারো না? সেউন বলে, আমি শুধু তোমাদের বাড়ি শেয়ার করতে বলেছিলাম, বেড নয়। এমন নয় তো তুমি ওকে আগে থেকে ভালোবাসো? যদিও দেখতে কিউট আছে। হিয়নজিন বলে, তুমি পাগল হয়ে গেছো, এমন কিছুই নয়। সেউন বলে, তবুও তোমরা দুজনে একসাথে থাকছো, কে বলতে পারে কখন কার অনুভূতি কাজ করবে। হিয়নজিন ওকে সরাসরি জানিয়ে দেয় যেমনটা আসলে ড্রাঙ্ক হওয়ার কারণে হয়েছে। আর সব থেকে বড় কথা, বয়লারটা খারাপ না হলে এমন কিছুই হতো না। অন্যদিকে তেয়ং ওর বন্ধুদের সাথে গেম খেলছিল, কিন্তু গেমে ওর মনোযোগ ছিল না। তাই ওর বন্ধুরা ওকে বলে, তুমি কোথায় হারিয়ে গেছো? তুমি গেম খেলতে পারছো না কেন? আর আজকে উজু কোথায়? তেয়ং বলে, আজ আমার উইকেন্ড চলছে, উজু আজকে ওর আন্টির সাথেই থাকবে। ওর বন্ধুরা ওকে বলে, তোমরা দুজনে তো একসাথে থাকো, তোমাদের মধ্যে কি অদ্ভুত কিছুই হয় না? আর শাওয়ার নেওয়ার পর তুমি কি বাইরের কাপড় পরে আসো? তেয়ং বলে, কাপড় পরে আসবো না তো কি পরে আসবো? ওর বন্ধুরা ওকে আবারও বলে, সে কি সুন্দর। তেয়ং এর প্রশ্নের উত্তর দেয় না। আর যখন সে বাড়ি ফিরছিল তখন উজুরাও আসছিল। দুজনের আবারও দেখা হয়ে যায়। রাতে হিয়নজিন শাওয়ার নেওয়ার সময় নিজেকে আয়নায় দেখে বলে, আমি কেন ওর সম্পর্কে ভাবছি, আমার মাথা খারাপ হয়ে গেছে। আর বাইরে আসতেই ওর আবারও দেখা হয় তেয়ং এর সাথে। তেয়ংও শাওয়ার নেওয়ার জন্য এসেছিল। দুজনে দুজনকে ইগনোর করতে চাচ্ছিল, কিন্তু ডেস্টিনি ওদের পথ আটকে দেয়। আর এরপর তেয়ং যখন শাওয়ার নিচ্ছিল তখন বাইরে থেকে হিয়নজিন ওকে ডাকে, বলে, আমি কি একটু ভেতরে আসতে পারি? কিন্তু তেয়ং ওকে বলে, আমার গায়ে এখন কিছুই নেই, তুমি ভেতরে কেন আসবে? হিয়নজিন মাফ চেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। আর খানিকক্ষণ পর তেয়ং জানালার কাছে আসে, কিন্তু সে জানালা খোলার চেষ্টা করলেও খুলতে পারে না। পরে হিয়নজিন এসে ওকে সাহায্য করে। জানালা খোলার পর পর্দাটা বারবার ওর মুখে লাগছিল। তেয়ং তখন এক ধ্যানে ওর দিকে তাকিয়েছিল, মনে করছিল হিয়নজিন ওর দিকে তাকাচ্ছে, হাসছে। এই সব কিছুই তেয়ং ভাবছিল। হিয়নজিন ওকে বলে, তুমি কি ভাবছো? তেয়ং তখন কিছুই বলে না। আর রান্নাঘরে কিছু সমস্যা হয় তেয়ং হিয়নজিনকে সাহায্য করতে যায়। হিয়নজিন তখন ওর পাশে দাঁড়িয়ে ওকেই দেখছিল আর মনে মনে ভাবছিল সেউনের কথাগুলো, যে তুমি হয়তো তেয়ংকে পছন্দ করতে শুরু করেছ। আর পরের দিন হিয়নজিন অফিসে যায়। বাকি এমপ্লয়িরা তখন বলছিল যে এই প্রজেক্টটা টিম লিডারের কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ। আর আমরা তো ফিক্সড এমপ্লয়ি, কিন্তু তুমি এখানে টেম্পোরারি, তাই ভালো হয় তুমি এই প্রজেক্টটাতে ভালো মতো মনোযোগ দাও। আর আমি তোমাকে একটা ভিডিও দেখেছিলাম, সেটা কি সত্যিই তুমি নও? হিয়নজিন আবারও অস্বীকার করে। তখন ওরা জিজ্ঞাসা করে, তোমার হাজবেন্ড বা বয়ফ্রেন্ড আছে? হিয়নজিন তখন আবারও অস্বীকার করে। তখন পেছন থেকে ইয়নসাং এসে বলে, ঠিক আছে, তাহলে আমরা এখন মিটিংয়ে যাই। আর মিটিং এর পর ইয়নসাং হিয়নজিনকে একটি ফাইল দেয় এবং বলে, এই প্রজেক্টটা তুমিই করবে, আমি দেখতে চাই তুমি কতটুকু পরিশ্রম করতে পারো। হিয়নজিন বলে, আমি আমার সেরাটা দিব। অন্যদিকে তেয়ং তখন উজুকে নিয়ে ময়লা ফেলার জন্য বাইরে আসে। তখন সে সেখানে দুশিককে দেখে বলে, আমি তোমার জন্য একটা বড় ঝামেলায় পড়ে গিয়েছিলাম। দুশিক তখন বলে, আমি কিছুই করিনি, বলারটা আগে থেকেই নষ্ট ছিল। দুশিকের মা তখন ওকে এসে মারেন এবং বলে, আমি বলেছিলাম না আর ধূমপান করো না, তুমি কেন আমার কথা শুনো না? দুশিক তখন অস্বীকার করে, কিন্তু তেয়ং বলে, আমি তো তাকে দেখেছিলাম দোকানের কাছে ধূমপান করতে। দুশিকের মা বলে, তুমি আজ শুধু বাসায় এসো। এমন সময় সেখানে হিয়নজিনও চলে আসে। দুশিকের মা হিয়নজিনকে বলে, তোমাদের কখনো কিছু লাগলে অবশ্যই আমাকে বলবে। আর ঘরে ফিরলেই হিয়নজিনের বস ওকে কল করে। তখন উজুও কথা বলে। তেয়ং তখন উজুকে চুপ করায়। এদিকে হিয়নজিন তখন পড়েই যাচ্ছিল। তেয়ং তখন ওকে বাঁচায়। আর এখানে তেয়ং এর ভয়ও শোনা যায়। তখন ইয়নসং বলে, তুমি আমাকে ফ্রি হয়ে কল করো। ফোন কাটার পর হিয়নজিন তেয়ং এর হাত ধরে বলে, আমি একটা প্রজেক্টের উপর কাজ করছি, আর এটাতে আমাকে বেশ পরিশ্রম করতে হবে। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তুমি প্লিজ উজুর খেয়াল রাখো। আমার আজ সারা রাত জেগে প্রজেক্টটা শেষ করতেই হবে। আমি প্রমাণ করতে চাই যে আমিও কিছু করতে পারি। তেয়ং বলে, কার কাছে প্রমাণ করতে চাও? কিন্তু হিয়নজিন ওকে কিছুই বলে না, শুধু বলে, এই প্রজেক্টটা যদি ঠিকমতো না করতে পারি তাহলে আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে, কারণ আমি সেখানে কন্ট্রাক্ট ওয়ার্কার। আর অনেক রাতে
তেয়ং পানি খাওয়ার জন্য বের হয়। হিয়ঞ্জিনকে তখনও কাজ করতে দেখে সে কফি বানিয়ে ওর পাশে রেখে যায়। আর পরের দিনও সারা রাত সে কাজ করে। ভোর দিকে হিয়ঞ্জিন ঘুমিয়ে পড়ে। তেয়ং ওর কাছে এসে ওর ওপর ব্ল্যাঙ্কেট জড়িয়ে দেয়। আর এর পরের দৃশ্যে দেখানো হয় তেয়ং উজুর সাথে ছিল। আর তেয়ং তখন রুম পরিষ্কার করতে শুরু করে। তখন সে একটি স্টার দেখতে পায়, যেটা দেখে ওর মনে পড়ে সেদিন রাতের কথা। হিয়ঞ্জিন সেদিন ওর বোনের কথা বলেছিল যে আমি আর আমার বোন যখনই সময় পেতাম তখনই আমরা এই স্টারগুলো দেখতাম। যখনই বৃষ্টি হতো আমার বোন আমাকে নিতে চলে আসতো, কিন্তু এখন আর সেটা কখনোই হবে না। আমি শেষবারের মতো আমার বোনকে বলেছিলাম যদি আমি একাই হতাম তাহলে খুবই ভালো হতো। আমার এমন কথা বলা উচিত ছিল না। আজ সত্যি সত্যি আমার মাথার ওপর কোনো ছাদ নেই। আমাকে আর আমার বোনের মতো কেউ প্যানকেক বানিয়ে খাওয়াবে না। এসব বলে হিয়ঞ্জিন খুব কেঁদেছিল। আর এর পরের দৃশ্যে দেখানো হয় তেয়ং প্যানকেক বানানোর চেষ্টা করছে, সাথে সাথে সে ফোনে কথাও বলছিল। হিয়ঞ্জিন ওকে বলছিল আমি খুব তাড়াতাড়ি চলে আসব। সে ওকে একটু পরপর SMS করছিল। আর তখন বাইরে বৃষ্টিও হচ্ছিল। তাই সে উজুকে বলে আমি তোমার আন্টিকে আনতে যাচ্ছি, কিন্তু এর মানে এটা না যে আমি তোমার আন্টিকে পছন্দ করি। এরপর সে উজুকে নিয়ে দুশিকদের বাড়িতে যায়। আর উজুকে সেখানে রেখে সে চলে যায় বাস স্টপে। তেয়ং সেখানে বসে অপেক্ষা করছিল, কিন্তু হিয়ঞ্জিনের কোনো পাত্তা নেই। তখন একটা গাড়ি পাশ দিয়ে যেতেই তেয়ংকে প্রায় ভিজিয়ে দেয়। তেয়ং তখন আশা ছেড়ে দেয়। আর সামনে যেতে দেখতে পাই একটি গাড়ি থেকে একটি ছেলে বেরোচ্ছে। আর সেই গাড়ি থেকেই হিয়ঞ্জিনও বেরিয়ে আসে। দুজন একসাথে হেসে হেসে কথা বলছিল। আর এটা ছিল ইয়নসাং। ওরা টুকটাক কথা বলার পর সে হিয়ঞ্জিনকে ছাতা দিয়ে সেখান থেকে চলে যায়। হিয়ঞ্জিন একটু সামনে আসতেই তেয়ংকে দেখতে পাই। এরাও দেখতে পাই যে তার কাছে দুটো ছাতা ছিল, মানে সে তার জন্যই অপেক্ষা করছিল। কিন্তু তেয়ং কিছুই বলে না। হিয়ঞ্জিনও তখন উজুকে নিয়ে ঘরে ফিরে আসে। আর এসে সে তেয়ংকে জিজ্ঞাসা করে তুমি কখন থেকে আমার জন্য অপেক্ষা করছিলে? তেয়ং বলে তা জেনে তুমি কি করবে? হিয়ঞ্জিন কিছুই বুঝতে পারে না যে তার কি হয়েছে। হিয়ঞ্জিন তখন পাশেই প্যানকেক দেখতে পাই। আর তাড়াতাড়ি সে খেতেও শুরু করে। তেয়ং তখন দরজা খুলে বলে আমি অপেক্ষা করা পছন্দ করি না। পরের দিন হিয়ঞ্জিন আর সেওন একসাথে ছিল। রাস্তায় তারা চুয়ের ইন্টারভিউ দেখছিল। সেখানে চু তার অ্যাসিস্ট্যান্টের নাম প্রকাশ করছিল, আর সেটা ছিল সন তেয়ং। যেটা শুনে হিয়ঞ্জিন খুবই খুশি হয়। আর সে বাড়িতে এসে চুয়ের ম্যাগাজিনও তেয়ংকে দেখায়। তেয়ং বলে তুমি এটা কিনেও ফেলেছ? হিয়ঞ্জিন বলে তুমি চুর সাথে কাজ করো? আমি তো কিছুই জানতাম না। এদিকে তেয়ং এর বন্ধুরাও ওকে বারবার SMS করছিল। তখনই ওর কাছে চু ফোন করে এবং বলে ক্যামেরা প্যাক করে আমার কাছে চলে এসো, তোমার আমার সাথে কাজ করতে হবে। এই বলে সে কল কেটে দেয়। হিয়ঞ্জিন বলে তোমার অবশ্যই যাওয়া উচিত, কিন্তু তেয়ং রাজি হয় না। সে বলে আমি আর কখনো এই কাজ করব না, আমার কাছে আর কোনো ক্যামেরা নেই। কিন্তু হিয়ঞ্জিন বলে তোমার কাছে তো সেই ক্যামেরাটা আছে যেটা তোমায় সে দিয়েছে। তেয়ং এর তখন সেদিন রাতের কথা আবারও মনে পড়ে যায়। তেয়ং ওকে ওর ক্যামেরার গল্প বলেছিল যে এই ক্যামেরা আমাকে একজন দিয়েছে, আমি তার জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু সে আর কখনোই ফিরে আসেনি। আমি যখনই তাকে মিস করতাম তখনই ছবি তুলতাম। আর এখানেই এই দৃশ্য কাট করা হয়। পরের দিন সকালেও তেয়ং এসবই ভাবছিল। আর অবশেষে সে হিয়ঞ্জিনকে কল করে বলে আমি রাজি। হিয়ঞ্জিন তখন খুবই খুশি হয়। সে বলে আমি তোমাকে কথা দিচ্ছি আমি আজকে বাড়িতে খুব তাড়াতাড়ি আসব, তাহলে তুমিও তাড়াতাড়ি বেরোতে পারবে। কিন্তু হিয়ঞ্জিন নিজের কথা রাখতে পারে না। সব ঠিকই ছিল। তখন ইয়নসাং এর কাছে প্রজেক্ট নিয়ে একটা ফোন আসে। তাই সে হিয়ঞ্জিনকে বলে আজ রাতে তোমাকে কাজ করতে হবে, তুমি কি ফ্রি আছো? আর পরের দৃশ্যেই ওরা একটি হোটেলে চলে আসে। তখন হিয়ঞ্জিন তেয়ং এর কাছে ফোন করে এবং বলে আমি জানি আজকের দিনটা তোমার জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমাকে তুমি মাফ করে দাও, আমি আজকে আসতে পারবো না। তেয়ং তখন সমস্যা নেই বলে কল কেটে দেয়। আর এরপর সে উজুকে দেখে কিছু একটা ভেবে নেয়। আর পরের দৃশ্যে দেখানো হয় সে উজুকে নিজের সাথে নিয়ে বেরিয়েছে। স্টুডিওর ভেতরে এসেই দেখে সেখানে অনেক ক্যামেরা ছিল। তখনই চু তাকে বলে সব দেখা হয়ে গেছে, তাহলে ওপরে চলে এসো, তুমি তো দেখছি একটা বেবিকেও নিয়ে এসেছো। তেয়ং ওপরে গিয়ে খুব ভালোভাবে কথা বলে। চু ওকে বলে তুমি তো সেদিন অ্যারোগেন্টের মতো বিহেভ করেছিলে, আর আজ তোমার এত পরিবর্তন। আর এরপর সে তেয়ং এর ক্যামেরা দেখে বলে ফিল্মি ক্যামেরা আমার খুবই ভালো লাগে, আর তোমাকে এখন এখানে 3 ঘন্টা ফটোশুট করতে হবে। তেয়ং তখন সে ফটোশুটের রুমে চলে আসে। সে উজুকে বসিয়ে দেয়, কিন্তু উজু সবকিছু ঘুরে ঘুরে দেখছিল। তেয়ং তখন ওকে চেয়ারে বসিয়ে দেয় আর ওর ছবিও তুলে নেয়। ওদিকে হিয়ঞ্জিন এবং ইয়নসাং তাদের কাজ শেষ করে ফেলে। হিয়ঞ্জিন ওর নাম ধরেই ডাকছিল।
পরে আবারও সরি বলে বলে, আসলে এগুলো আমার পুরনো অভ্যাস। কলেজ লাইফে তুমি এভাবে আমাকে প্রজেক্ট বুঝিয়েছিলে। ইয়নসাং তখন বলে, আমি স্কলারশিপের জন্য নয়, আমি সেখানে তোমার জন্যই যেতাম, যেন তোমার সাথে আমি সময় কাটাতে পারি। অন্যদিকে তেয়ং ছবি তুলতে তুলতে পেছন থেকে একটি শব্দ পাই। সে এসে দেখে উজু নিচে পড়ে গিয়েছিল। তেয়ং চটজলদি ওকে হাসপাতালে নিয়ে আসে। নার্স ওকে জিজ্ঞাসা করে, আপনি কি ওর গার্ডিয়ান? কিন্তু তেয়ং কিছুই বলতে পারে না। তেয়ং হিয়নজিনকে বারবার ফোন করতে থাকে, কিন্তু হিয়নজিনরা তখন এয়ারপোর্টে ছিল। আর কাজ শেষে গাড়িতে বসতেই দেখে তেয়ং ওকে 19টা মিসড কল দিয়েছে। সে তেয়ংকে ফোন করে জিজ্ঞাসা করে কি হয়েছে। তেয়ং তখন চিৎকার করে বলে, তুমি এখন কোথায় আছো? তুমি ফোন ধরছিলে না কেন? আমি উজিকে নিয়ে হাসপাতালে এসেছি। এদিকে ইয়নসাংও হিয়নজিনকে জিজ্ঞাসা করছিল, যা শুনে তেয়ং আরো রেগে যায়। আর এর পরের দৃশ্যেই হিয়নজিন হাসপাতালে ছুটে আসে। আর এরপর দুজনেই ডক্টরের কাছে যায়। ডক্টর তাদের জানায়, ইদানিং বাচ্চার ঘুম কম হচ্ছে, এভাবে চলতে থাকলে ওর এনজাইটি দেখা দিতে পারে। বাচ্চারা এখন প্রপার যত্ন নেওয়া দরকার। আর বাইরে এসে হিয়নজিন তেয়ংকে সরি বলে, কিন্তু তেয়ং রাগ করে বলে, আমি আগেও বলেছি আমি অপেক্ষা করা পছন্দ করি না। আর যে প্রমিস তুমি রাখতেই পারবে না সেটা করো কেন? আর আমি কাকে কি বলছি? তুমি তো নিজের জন্যই কিছু করতে পারোনি, তুমি উজুর জন্য কি করবে? এইটা শুনে হিয়নজিন একদম চুপ হয়ে যায়। পরের দৃশ্যে দেখানো হয় ওরা উজুকে নিয়ে বাড়ি ফিরে এসেছে। উজুর ব্যথাও এখন কিছুটা সেরেছে। হিয়নজিন উজুকে বলছিল যে তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার খারাপ সময়ে তোমার সাথে থাকতে পারিনি। তেয়ংও খুব ভয় পেয়ে গিয়েছিল। এদিকে তেয়ং বাড়ি থেকে বেরিয়ে পার্কে চলে আসে এবং নিজের সাথে বলতে থাকে, আমি কেন হিয়নজিনকে বলতে গেলাম? আমার ওকে এমনটা বলা একদমই উচিত হয়নি। এরপর সে উজু আর হিয়নজিনের জন্য খাবার নিয়ে বাড়িতে আসে। তখন বাড়ির পার্কে একটি গাড়িও আসে। আর তেয়ংকে দেখেই হিয়নজিন ওকে বলে, আমি আমাদের জন্য রামেন বানিয়েছি। কিন্তু তেয়ং ওকে বলে, আমি আমাদের জন্য খাবার নিয়ে এসেছি। ওরা দুজন খেতে বসবে এমন সময় দরজায় কেউ নক করে। হিয়নজিন দরজায় দেখে বুঝতে পারে এটা ইয়নসাং। এদিকে ইয়নসাং বলছিল সে এই ইউনিটের মালিক, যদিও ইয়নসাং জানে না যে এখানে হিয়নজিন থাকে। এদিকে হিয়নজিনও ওকে দেখে খুবই অবাক হয়। আর এখানেই এপিসোড শেষ হয়ে যায়। ড্রামাটা তোমাদের কার কাছে কেমন লাগছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।